জিঙ্গল বেল জিঙ্গল অন দ্য ওয়ে, আমরা সবাই মিলে করব ক্রিসমাস পালন রে। জিঙ্গল বেল জিঙ্গল অন দ্য ওয়ে, আমরা সবাই মিলে করব ক্রিসমাস পালন রে। জিঙ্গল বেল জিঙ্গল অন দ্য ওয়ে, কি মজা সামনে 25শে ডিসেম্বর রে, আমি আর আমার বৌদি একসঙ্গে নাচছি রে। এভাবেই দুইজনে মনের আনন্দে নাচানাচি করে। শিলা তার স্বামী বিকি, শাশুড়িমা চন্দনা দেবী এবং এক ননদ প্রিয়ার সঙ্গে বাস করে। সামনেই ক্রিসমাস, তাই শিলার মনে এখন আনন্দের জোয়ার বইছে, কারণ এই 25শে ডিসেম্বরের জন্যই শিলা সারা বছর প্রতীক্ষা করে। আর এবছরের 25শে ডিসেম্বর তার কাছে খুবই স্পেশাল, কারণ শিলার নতুন নতুন বিয়ে হয়েছে। এই বিকি, সামনেই তো ক্রিসমাস, তোমার প্ল্যান কি বলো তো? কি আর প্ল্যান হবে, আমি অফিস থেকে ছুটি নিয়েছি আর আমরা ওই সময় বাইরে কোথাও ঘুরতে যাব আর ক্রিসমাস সেলিব্রেট করব। না না, কোনো মতেই সম্ভব নয়। তুমি ওই সময় ঘুরতে যাবে? পাগল নাকি? আমি 25শে ডিসেম্বর শহর ছেড়ে কোথাও যাব না। আমি তো প্রত্যেক বছর শহরেই ক্রিসমাস পালন করি, আর এবারও তাই করব। আমি শপিং করব, লাল টুপি পরব আর কেক খাবো। শিলা এত আনন্দ করছে দেখে বিকিও খুবই খুশি হয়, তাই বিকি তখনই বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দেয়। আর এমন সময় শিলা তার ননদের কাছে যায়। শিলা দেখে যে তার ননদ তখন বাইরে ঘুরতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, আর ননদকে দেখে শিলারও সুন্দর করে তৈরি হতে ইচ্ছা করে। তুমি কোথায় যাচ্ছ প্রিয়া? তোমাকে এই লাল কালারের জামা পরে খুব সুন্দর মানাচ্ছে, আমিও তোমার সঙ্গে ঘুরতে বেরোবো। আমি ঘুরতে যাচ্ছি না বৌদি, আমি তো শপিং করতে যাচ্ছি, কারণ ক্রিসমাস উপলক্ষে আমাদের কলেজে একটা বড় ফেস্ট আছে আর আমি ডান্সে নাম দিয়েছি, তাই ওই দিন আমি কলেজে ডান্স করব। সেই জন্য আমাকে ডান্সের জন্য জামা কাপড় কিনতে হবে। ওয়াও, তাই নাকি? তাহলে তো খুব ভালো হবে। আমিও প্রত্যেকবার ক্রিসমাসের জন্য শপিং করতে যাই। চলো, আজকে আমি তোমার সঙ্গে শপিং করব। শিলার কথা শুনে প্রিয়ারও খুব ভালো লাগে, তাই কিছুক্ষণের মধ্যেই ননদ বৌদি দুজনে শপিং করতে চলে যায়। আর তারা দুজনেই শপিং মলে গিয়ে লাল সাদা সুন্দর সুন্দর জামা কাপড় কেনে। তারা ক্রিসমাস স্পেশাল কেক খায়, আর সেই সাথে ক্রিসমাস ট্রি, বেলুন, সান্তা ক্লসের জামা কাপড় ইত্যাদি কেনে। এমনকি বাড়ি ফেরার সময় শিলা তার শাশুড়ি মায়ের জন্য শপিং করে বাড়িতে ফিরে আসে। মা, আমি আপনার জন্য একটা খুব সুন্দর জিনিস কিনেছি, আর আপনি যেহেতু বয়স্ক, তাই আপনাকে কিন্তু ওটা খুব ভালো মানাবে। সত্যি তুমি আমার জন্য শপিং করেছো? দেখ প্রিয়া, তুই আজ পর্যন্ত আমার জন্য কিছুই কিনে নিয়ে আসিসনি, কিন্তু তোর বৌদি আমার জন্য কত সুন্দর শপিং করেছে। আগে দেখো বৌদি তোমার জন্য কি কিনে নিয়ে এসেছে, তারপর তো তুমি লাফাবে। এই বলে প্রিয়া মুচকি মুচকি হাসতে শুরু করে। আর শিলা এমন সময় তার শাশুড়ি মায়ের জন্য শপিং করা জামা কাপড় বাইরে বের করে, যার মধ্যে থাকে সান্তা ক্লজের ড্রেস, সাদা চুল, দাড়ি, টুপি ইত্যাদি। আর যা দেখে চন্দনা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়, আর সে ভাবতে পারে না তার বৌমা তার জন্য এই সমস্ত জিনিস কিনতে পারে। মা, আপনিও সান্তা ক্লজের মতো বয়স্ক, তাই আপনি ক্রিসমাসের দিন এগুলো পরবেন আর হাতে বেলুন নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকবেন। আপনাকে দেখে কিন্তু বাচ্চারা খুব আনন্দ পাবে। তুমি কি খেপেছো নাকি? তুমি আমার জন্য এরকম কার্টুনের মতো জিনিসপত্র কিনে বাড়িতে এসেছো? আমি এগুলো কিছুতেই পরবো না। ছি, আমি ভাবলাম তুমি আমার জন্য কি না কি কিনে নিয়ে এসেছো। এই বলে চন্দনা দেবী রাগ করে সেখান থেকে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে 2 দিন কাটে। প্রিয়ার কলেজে ক্রিসমাস উপলক্ষে ফেস্টের দিনও চলে আসে। আর প্রিয়া যখন কলেজে যাবে তখন তার বৌদিও বায়না ধরে সেও নাচের কম্পিটিশনে পার্টিসিপেট করবে। কিন্তু বৌদি, তুমি নাচতে পারবে? আমি নেচে একেবারে কাঁপিয়ে দেব। আমি ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দর সুন্দর ডান্স করতে পারি, এমনকি কয়েকদিন আগেও আমি খুব সুন্দর সুন্দর নাচ তুলেছি। খুব ভালো। আর আমার একজন ডান্সের পার্টনারেরও দরকার ছিল। সবার পার্টনার আছে, কিন্তু আমার পার্টনার নেই। তুমি যদি আমার সঙ্গে ভালো মতো ডান্স করতে পারো তাহলে তো দারুণ হবে। এই বলে প্রিয়া তার বৌদিকে কলেজে নিয়ে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই কলেজে নাচের প্রতিযোগিতা শুরু হলে সবাই নাচ গান করতে শুরু করে। আর এমন সময় শিলা এবং প্রিয়া দুজনে নাচ করতে স্টেজে ওঠে। জিঙ্গল বেল জিঙ্গল অন দ্য ওয়ে, আমরা সবাই মিলে করব ক্রিসমাস পালন রে। জিঙ্গল বেল জিঙ্গল অন দ্য ওয়ে, আমরা সবাই মিলে করব ক্রিসমাস পালন রে। জিঙ্গল বেল জিঙ্গল অন দ্য ওয়ে, কি মজা সামনে 25শে ডিসেম্বর রে, আমি আর আমার বৌদি একসঙ্গে নাচছি রে।
এভাবেই দুইজনে মনের আনন্দে নাচানাচি করে আর তারা চিৎকার করে গান গায়। আর তাদেরকে দেখে সবাই প্রচন্ড পরিমাণে আনন্দ উপভোগ করে। আর কয়েক ঘন্টা পর যখন প্রাইজ দেওয়ার সময় আসে তখন তাদের ননদ বৌদি জুটিকে প্রথম বলে ঘোষণা করা হয়, যার ফলে তারা দুজনে একটা বড় মাইক্রো ওভেন উপহার হিসেবে পায়। যাক বাবা, ভালো হয়েছে। এবার ক্রিসমাসের সময় আমাকে আর কেক কিনে খেতে হবে না। আমি সবার জন্য কেক বানাবো আর নিজে হাতে ক্রিসমাস উপলক্ষে কেক বানিয়ে সবাইকে খাওয়াবো। শিলা এবং তার ননদ সেই বড় মাইক্রো ওভেন নিয়ে বাড়িতে ফিরে আসে আর সবাই সেই বড় উপহার দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর ওদিকে ক্রিসমাস শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি থাকে, তাই ইতিমধ্যেই সারা শহর সুন্দর আলোতে সেজে ওঠে। চারিদিকের বাড়িগুলো ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয় আর যা দেখে শিলার প্রচন্ড পরিমাণে ভালো লাগে। আর একদিন মাঝরাতে শিলার কিছুতেই ঘুম আসে না। দূর, আমার কিছুতেই ঘুম আসছে না। সামনে ক্রিসমাস, এখন লোকজন কি করে ঘুমাতে পারি কি জানি। কত কাজ বাকি, সারা বাড়ি সাজাতে হবে। বিকিকে বললাম কিন্তু ও তো পাত্তাই দিল না। আমি বরঞ্চ আজকে রাতেই বাড়ি সাজিয়ে ফেলি, সকালে উঠে সবাই একেবারে সারপ্রাইজ রয়ে যাবে। এই বলে শিলা মাঝরাতে ঘুম থেকে উঠে পড়ে আর সে সারা বাড়ি ক্রিসমাস উপলক্ষে আলো দিয়ে সাজাতে শুরু করে। শিলা তাদের বাড়ির বারান্দায় অনেক বড় একটা ক্রিসমাস ট্রি বসায়। শিলা কিছুতেই নিজের আনন্দ ধরে রাখতে পারে না, তার প্রচন্ড পরিমাণে গান শুনতে ইচ্ছা করে। জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অন দ্য ওয়ে, সান্তা তুমি আমার গিফট নিয়ে চলে এসো রে। জিঙ্গল বেল জিঙ্গল অন দ্য ওয়ে, সান্তা তুমি আমার গিফট নিয়ে চলে এসো রে। এভাবেই শিলা গান গাইতে গাইতে নাচানাচি করতে করতে নিজের গায়ে সান্তা ক্লজের জামা কাপড় পরে নেয় আর সেই সাথে সাদা দাড়ি চুল ইত্যাদি পরে। আর সে এবার জোরে জোরে গান গাইতে শুরু করে। এমন সময় হঠাৎই প্রিয়ার ঘুম ভেঙে যায়। কি ব্যাপার, বাইরে এমন ভারী গলায় কে গান গাইছে? এই মেরেছে, আমাদের বাড়িতে সান্তা ক্লজ এসেছে নাকি? আমি শুনেছিলাম বিদেশে এরকম সান্তা ক্লজ বাড়িতে এসে নাচানাচি করে। যাই, আমি একবার গিয়ে দেখি। এই বলে প্রিয়া দরজা দিয়ে উকি মেরে দেখে যে সত্যিই সান্তা ক্লজের মতো একজন নাচানাচি করছে, যা দেখে প্রিয়া কিছুতেই নিজের আনন্দ চেপে রাখতে পারে না। সে তখনই তার দাদা এবং মাকে ডাক দেয় আর তারাও এরকম সান্তা ক্লজকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। দাদা, তোর কাছ থেকে আমি আইফোন চেয়েছি কিন্তু তুই আমায় দিসনি। এখন আমি সান্তা দাদুর কাছ থেকে আইফোন চাইবো। কি মজা, আমাদের বাড়িতে সান্তা দাদু এসেছে। আমি তো বিশ্বাস করতে পারছি না। এই বলে প্রিয়া শিলার পা ধরে ঝুলে পড়ে আর যার ফলে শিলা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। দাদু, আমাকে তুমি একটা আইফোন 15 প্রো আলট্রা ম্যাক্স গিফট করো প্লিজ। শান্তা দাদু, আমার ওই আইফোনটা খুব ভালো লাগে। মরণ দশা, আমি কোথা থেকে ফোন পাবো? আমার কিডনি বেচে ওই টাকা আসবে না। আর আমি শান্তা দাদু নই গো, আমি তো তোমার বৌদি। শিলার কথা শুনে সবাই প্রচন্ড পরিমাণে অবাক হয় আর এমন সময় প্রিয়ার মন ভেঙে যায়। এ কি বৌদি, তুমি এরকম শান্তা সেজে মাঝরাতে নাচানাচি করছো কেন? আমার আর ভালো লাগে না। আমি ভাবলাম আমাদের বাড়িতে সান্তা ক্লজ এসেছে। আরে আমি আমাদের বাড়িটা সাজালাম, তাই একটু ইচ্ছে হলো সান্তা সেজে নাচানাচি করি, কারণ সামনেই তো ক্রিসমাস বলো। শিলার কথা শুনে তাকে কেউ আর পাত্তা দেয় না। সবাই আবার নিজের নিজের মতো করে ঘুমিয়ে পড়ে। আর এভাবেই দেখতে দেখতে ক্রিসমাস চলে আসে। আর সেদিন সকাল থেকে শিলা প্রচন্ড পরিমাণে খুশি, কারণ সে আজকে ঠিক করেছে আজকে সবার জন্য নিজের হাতে নতুন মাইক্রো ওভেনে কেক বানাবে। আর তাই সকালবেলা ঘুম থেকে উঠেই শিলা তার পাড়া প্রতিবেশী সবাইকে ক্রিসমাসের কেক খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করে আসে। অন্যদিকে শিলা তার স্বামী এবং ননদকেও তার বন্ধু বান্ধবীদের বাড়িতে নিমন্ত্রণ করতে বলে। আজকে আমি ক্রিসমাসের দিনে সবার জন্য বেশি বেশি করে কেক বানাবো, কারণ আমি ইউটিউব দেখে কেক বানানো শিখে ফেলেছি। ওয়াও, আজকে আমি দারুণ কেক বানাবো। চকলেট কেক বানাবো, ড্রাই ফ্রুটস কেক বানাবো, ভ্যানিলা কেক বানাবো। বাপরে বাপ, দারুণ ব্যাপার হবে। এই ভেবে শিলা তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায় আর সে ভালো ভালো কেক বানাতে শুরু করে দেয়। আর যেহেতু তাদের সেই মাইক্রো ওভেন একেবারে নতুন, তাই শিলা বিভিন্ন রকমের কেক খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলে। আর এভাবেই দেখতে দেখতে প্রায় অর্ধেক বেলা তার কেক বানাতেই কেটে যায়। আর এমন সময় শিলার পাড়া প্রতিবেশী এবং তার ননদ ও স্বামীর বন্ধু বান্ধব সবাই শিলার বাড়িতে চলে আসে। আমি সান্তা ক্লজের জামা কাপড়গুলো পরে নিই আর দাড়ি গোপ সব লাগিয়ে ফেলি, তারপর আমি সান্তা ক্লজ সেজে সবাইকে কেক খাওয়াবো।
আর আমার বর বলেছে আমার হাতের কেক খেতে যদি ভালো হয় তাহলে আমাকে অনেক দামি দামি গিফট দেবে। আমার কি গিফট দরকার আমি সবকিছু একটা কাগজে লিখে রাত্রিবেলা মোজাতে ঝুলিয়ে রেখেছিলাম। সেই কাগজ আশা করি বিকি পেয়ে গেছে। এই বলে শিলা ঘরে গিয়ে তাড়াতাড়ি সান্তা ক্লজের সব জামা কাপড় পরে আর সে দাড়ি কোপ লাগিয়ে রান্নাঘরে ঢুকে আরো 2-1 রকমের কেক বানিয়ে নেয়। এভাবেই তার সমস্ত রকম কেক বানানো হয়ে গেলে সে সবাইকে নিজের হাতে কেক পরিবেশন করে খাওয়ায়। আর শিলাকে এরকম শান্তা সেজে দেখে সবাই তার উপর প্রচন্ড পরিমাণে হাসাহাসি করে। সত্যি তুমি পারো বটে, মনে হচ্ছে তুমি একাই ক্রিসমাস পালন করছো, আর কেউ ক্রিসমাস পালন করছে না। এরকম সবসময় সান্তা ক্লজের জামা কাপড় পরে থাকার কি আছে? তুমি তো সাধারণ জামা কাপড় পরেও কেক বানাতে পারতে। আজকের দিনটা অসাধারণ, তাই আমি অসাধারণ জামা কাপড় পরেই কেক বানাবো। আর আমি জানি আমাকে দেখতে একেবারে সান্তা মনে হচ্ছে। এই জামা কাপড়গুলো আমি তোমার মায়ের জন্য কিনেছিলাম। ভেবেছিলাম এই জামা কাপড়গুলো মাকে পরিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখবো আর উনি আমাদের অতিথিদের আপ্যায়ন করবেন, কিন্তু মা তো আমার কোনো কথাই শুনলো না। বিকি তার বউয়ের কথা শুনে অবাক হয়ে যায়, কারণ তার বউ ক্রিসমাস পালন করার জন্য একেবারে পাগলামি করতে শুরু করে। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সবাই যখন কেক খেয়ে নিজের নিজের বাড়িতে ফিরে যাবে, এমন সময় শিলা কিছুতেই তাদেরকে বাড়ি ফিরতে দেয় না। এ বাবা, তোমরা তো সবে ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক খেলে, এখন দাঁড়াও, চকলেট কেক বাকি আছে, ভ্যানিলা কেক বাকি আছে, পাইনাপেল কেক বাকি আছে, তার উপর আমি অনেক অনেক মাফিনও তৈরি করেছি, ব্রাউনি তৈরি করেছি। তোমরা সবকিছু খেয়ে তারপরেই বাড়ি যাবে। এই বলে শিলা ওরকম সান্তা ক্লজের জামা কাপড় পরেই রান্নাঘরে ঢুকে যায় আর সে মাইক্রো ওভেনে আবার কেক বানাতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে সারাদিন কাটে। আর অন্যদিকে মাইক্রো ওভেন সারাদিন চলার ফলে ভীষণ পরিমাণে উত্তপ্ত হয়ে ওঠে। আর শিলা যখন সন্ধ্যাবেলা আবার সেই মাইক্রো ওভেনে নতুন করে কেক বানাতে যায়, এমন সময় সেই মাইক্রো ওভেন একেবারে বাস্ট করে। আর শিলা যেহেতু সান্তা ক্লজের বড় বড় জামা কাপড় পরে থাকে, তাই তার প্রচন্ড পরিমাণে ক্ষতি হয়। ওরে বাবারে, বাঁচাও, আমার হাত পা পুড়ে গেল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই বলে শিলা প্রচন্ড পরিমাণে আর্তনাদ করতে শুরু করে। আর শিলার চিৎকার শুনে তাড়াতাড়ি করে সবাই সেখানে চলে আসে। সবাই রান্নাঘরে এসে দেখে শিলা মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তাই সবাই মিলে তাড়াতাড়ি করে শিলাকে নার্সিং হোমে নিয়ে যায়। আর ডাক্তারবাবু শিলার চিকিৎসা করতে শুরু করে দেয়। আমি তো বারবার বলেছিলাম ক্রিসমাসের দিন এরকম বাড়াবাড়ি করো না, সারাদিন রান্নাঘরেই তো কাটিয়ে দিলে। আর এরকম সারাদিন মাইক্রোফোন কেউ চালিয়ে রাখে নাকি? ওই জন্যই তো মাইক্রোফোন ব্লাস্ট করে এত বড় বিপদ হলো। হে ঈশ্বর, এই বড়দিনের দিন তুমি আমার বউয়ের কোনো ক্ষতি করো না। এভাবেই পরিবারের সবাই মিলে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে। আর এমন সময় ডাক্তারবাবু অপারেশন থিয়েটার থেকে বাইরে এসে বলে, আপনারা একদম চিন্তা করবেন না, আপনাদের বোমা পুরোপুরি ঠিক আছে। উনি যে সান্তা ক্লজের জামা কাপড় পরেছিলেন ওটা রেওয়ানের হলেও ভেতরটা অনেকটা মোড়া আর উল দেওয়া আছে, সেই জন্যই আপনার বোমার কোনো ক্ষতি হয়নি। উনি শুধুমাত্র একটু ভয় পেয়েছিলেন, তাই আমাদের কোনো রকম কোনো অপারেশনও করতে হয়নি। ডাক্তারবাবুর কথা শুনে সবাই খুবই খুশি হয়। আর কয়েক ঘন্টার মধ্যেই শিলা অনেকটা সুস্থ হয়ে ওঠে, কিন্তু সে এখনো পর্যন্ত প্রচন্ড পরিমাণে ভয় পেতে থাকে। আর সে মনে মনে বুঝতে পারে বড়দিন উপলক্ষে তার এত বেশি বাড়াবাড়ি করা একেবারেই উচিত হয়নি। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমার খুব ভুল হয়ে গেছে। আমি আর কখনো বড়দিন এরকম পাগলামি করব না। আমি শুধু তোমাদের সঙ্গে আনন্দ করে বড়দিন পালন করতে চাই। শিলার কথা শুনে সবার খুবই খারাপ লাগে। আর কিছুক্ষণের মধ্যেই শিলার পরিবার শিলাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তবে এমন ঘটনার পর থেকে শিলার কখনো ক্রিসমাস উপলক্ষে পাগলামি করে না। হঠাৎ ঘুম ভেঙে উঠেই রীতা দেবী কেমন যেন ধরফড়িয়ে বসে। তার এমন অবস্থা দেখে তার স্বামী সুনির্মল বাবু প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। কি হলোটা কি তোমার? হঠাৎ এমন করলে কেন? কোনো স্বপ্ন দেখেছো বুঝি? কি হয়েছে আমাকে বলো। তুমি বসো, আমি একটু জল নিয়ে আসছি। খুব ভয়ানক স্বপ্ন দেখেছি। এসব স্বপ্ন ভুলেও যেন কোনোদিনও সত্যি না হয়। এরকম স্বপ্ন যদি ভুলেও কোনোদিন সত্যি হয় তাহলে আমি পাগল হয়ে যাব। কি করব আমি কিচ্ছু জানি না। এরকম স্বপ্ন কিছুতেই সত্যি হতে পারে না। আহা, স্বপ্ন তো স্বপ্নই হয়। আমাদের মাথায় কোনো কিছু নিয়ে চিন্তা চললে সেগুলোরই স্বপ্ন দেখা হয়, বুঝেছো? তবে তুমি কি স্বপ্ন দেখেছো সেটা একবার বলো। আমি দেখলাম ক্রিসমাসে আমরা সবাই একসঙ্গে ঘুরতে যাব বলে তৈরি হচ্ছি, কিন্তু রোহিণী তখনও নিজের ঘরে ঘুমাচ্ছে। আমরা সবাই তাড়াহুড়োতে তৈরি হয়ে বেরিয়ে গেলেও রোহিণীর কথা আমাদের খেয়ালই থাকে না। যখন আমাদের খেয়াল হয় তখনই সাথে সাথে গাড়ি ঘুরিয়ে আমরা আবার বাড়ির দিকে ফিরে আসি, কিন্তু এসে দেখি সারা বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। রোহিণী ভেতর থেকে মা মা করে চিৎকার করছে, কিন্তু ওকে বাঁচাতে যাওয়ার সাধ্য আমাদের কারোর হচ্ছে না। রীতা দেবীর এই স্বপ্নের কথা শুনে সুনির্মল বাবুও বেশ ভয় পেয়ে যায়।
এরপর থেকে কোনো ক্রিসমাসে আমরা আমাদের মেয়েকে এক মুহূর্তের জন্য একা রাখবো না, কেমন? সবসময় ওর সাথে থাকবো, তাহলে ও ভালো থাকবে, সুস্থ থাকবে। এই ঘটনার প্রায় 20 বছর কেটে যায়। সুনির্মল বাবু মারা যায়। রীতা দেবীর ছেলে রাজীব বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে, কিন্তু এসবের মধ্যেও রীতা দেবীর রোহিণীর সঙ্গে একসাথে ক্রিসমাস উদযাপন করার যে ব্যাপারটা, সেটার কোনো পরিবর্তন হয়নি। খ্রিস্টান অধ্যুষিত এলাকায় থাকার কারণে রীতা দেবীর বাড়িতে বেশ বড় করে ক্রিসমাস উদযাপন করা হয়। রীতা দেবীর ছেলের বউ অন্তরা বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেছে মাত্র 5-6 মাস আগে। এটা তার শ্বশুরবাড়িতে প্রথম ক্রিসমাস ছিল। এই ক্রিসমাস নিয়ে তার অনেক স্বপ্ন। কেমন কেক বানাবে, কেমন জামা পরবে, কেমন ভাবে ঘর সাজাবে, সবকিছু তার একেবারে ছকে কষা। ক্রিসমাসের দিন যত এগিয়ে আসে, তাদের বাড়িতে গোছগাছ তত বেশি জোরালো হতে থাকে। একদিন সবাই ব্রেকফাস্ট করতে বসেছে, এমন সময় তুমি কিন্তু ভালো করে জানো এই ক্রিসমাস আমাদের বাড়িতে বেশ বড় করে উদযাপিত হয়। সেদিন আবার বাইরে বেরোনোর প্ল্যান রেখো না যেন। আমি তো ভেবেছিলাম অন্তরাকে নিয়ে আমাদের আশেপাশের কোনো একটা জায়গা থেকে ঘুরিয়ে আনবো। এখানে কত বড় করে ক্রিসমাস উদযাপন হয় সেটা তো জানোই না। জানি না, যখন জানতেও হবে না। এই বছরটা ওর কোথাও যাওয়া হবে না। আমাদের বাড়িতে অনেক অতিথি আসবে, তোর বোন আসবে। এত সবকিছু আমি একা হাতে সামলাবো কি করে? এত বছর তো একাই সামলালে মা, এই বছরে পারবে না? অন্তরার তো এটা প্রথম বছর, ওকেও না হয় একটু প্রাণ খুলে মজা করতে দিতে। সবাই বলে ছেলের বিয়ে দিয়ে বউ বাড়িতে আনলে নাকি ছেলে পর হয়ে যায়। এতদিন এসব কথা আমি বিশ্বাস করিনি, কিন্তু তোর ব্যবহার দেখে সেসব কথা বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। ওর কথায় কিছু মনে করবেন না মা, আমি কথা দিচ্ছি আমি বাড়িতেই থাকবো, কোথাও যাব না। দরকার হলে সমস্ত কাজ শেষ করে অতিথিরা চলে যাওয়ার পরেই আমি বেরোবো, ঠিক আছে? না না, সেটা তো হবে না। বাড়িতে ওর বোন থাকবে আর ও শুধু তোমাকে নিয়ে ঘুরতে যাবে, এটা কি ভালো দেখায় বলো? রাজীব আর কিছু না বলে খাবার টেবিল থেকে উঠে যায়। রীতা দেবী বুঝতে পারে তার ছেলের খারাপ লেগেছে, কিন্তু সেই খারাপ লাগার জন্য সে একেবারেই অনুতপ্ত বোধ করে না। অন্তরাও তার ক্রিসমাসের জন্য করা সমস্ত প্ল্যান ক্যান্সেল করে দেয়। তার শাশুড়ি মা যে সমস্ত কাজে খুশি হবে সেগুলোই সে করতে থাকে। দেখতে দেখতে আরো বেশ 2-1 দিন কাটে। ক্রিসমাস আসতে আর মাত্র 7 দিন বাকি ছিল। এমন সময় রাজীবের বোন রোহিণী তাদের বাড়িতে আসে, কিন্তু সে সঙ্গে করে কোনো ব্যাগপত্র নিয়ে আসেনি দেখে তার মা ভীষণ অবাক হয়। কি ব্যাপার, খালি হাতে এসেছিস কেন? জামা কাপড় কোথায় তোর? ও বুঝেছি, সব নতুন জামা কিনবি বুঝি? না মা, নতুন জামা কিনবো বলে নয়, আমি তো এখানে থাকতে আসিনি, সেই কারণে কোনো জামা কাপড় আনিনি আমি। এবার বোধহয় আর ক্রিসমাসে এখানে আসা হবে না, সেই কথাটা বলতেই তো আজকে আমি এখানে এলাম। কেন হবে না কেন? তোর শাশুড়ি মা বারণ করেছে নাকি? আমি কি কথা বলবো ওনার সাথে? তুই জানিস তো এই দিনটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমরা পরিবারের সবাই একসঙ্গে এই দিনটা কাটাই, আর তুই আসবি না বলছিস? ক্রিসমাসের সময় আমার শাশুড়ি মা বাড়িতে থাকবে না, তাই আমাকে ঘরবাড়ির খেয়াল রাখতে হবে। আমি এখানে আসতে সেটা তো কোনো মতেই সম্ভব হবে না বলো, তাই আমার এখানে থাকা হবে না মা। থাকতে নাই পারো, অন্তত এসে ঘুরে তো যেও। তুমি একেবারেই না আসলে মা তো কষ্ট পাবে। আমরা সবাই এত গোছগাছ করছি, তুমি সেগুলো কিছু দেখবে না? তুমি চুপ করো, অপয়া মেয়ে একটা। তোমাকে ঘুরতে যেতে দিইনি বলে তুমি এমন অভিশাপ দিয়েছো যে আমার মেয়ের নিজের বাড়িতে আসাটাই বন্ধ হয়ে গেল। আমি যদি জানতাম আমি এরকম বৌমা ঘরে আনছি, তাহলে আমি কিছুতেই নিজে তোমার বাড়িতে সম্বন্ধ নিয়ে যেতাম না। রোহিণীর শাশুড়ি মা ঘুরতে যাচ্ছে, সেটাতে আমার দোষ কোথায়? আপনি এভাবে আমাকে অপমান করছেন কেন? খুব ইচ্ছে ছিল তোমার বাড়িতে ক্রিসমাস পালন করে আবার রাজীবের সঙ্গে ঘুরতে যাওয়ার। এবার না হয় তাই বেরিও, কারণ আমার মেয়ে না আসলে আমি তো কোনো মতে এখানে ক্রিসমাস পালন করব না। এই বলে রীতা দেবী সেখান থেকে চলে যায়। রোহিণী তার মাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সে রোহিণীর কোনো কথাই শোনে না। অন্তরাও বুঝে উঠতে পারে না সে ভুলটা কোথায় করেছে। দেখতে দেখতে ক্রিসমাস চলে আসে। অন্তরা সকাল থেকে উঠেই সারা ঘরবাড়ি পরিষ্কার করে সুন্দরভাবে সাজিয়ে ফেলে। সে নানান রকমের সুস্বাদু খাবার দাবার রান্না করে কেক বানাতে শুরু করে। সব কাজ হয়ে যাওয়ার পর তার হাতে বানানো কেকটা নিয়ে অন্তরা তার শাশুড়ি মায়ের ঘরে যায়, কিন্তু সেখানে গিয়ে অন্তরা তার শাশুড়ি মাকে দেখতে পায় না। একটু পরেই বাড়িতে আত্মীয় স্বজন চলে আসবে, আর এর মধ্যে হঠাৎই মা কোথায় চলে গেল? আজ অব্দি তো মা এমন কখনো করেনি, আজ হঠাৎ কি হলো কে জানে। রোহিণী আসবে না বলে মা দুঃখ পেয়েছেন, সেই কারণেই হয়তো বাড়ির আশেপাশে একটু ঘুরতে গেছেন। তুমি চিন্তা করো না, একটু পরেই হয়তো চলে আসবেন। তুমি একবার ফোন করে দেখো তো মা কোথায় গেছে, অন্তত একবার জেনে তো নেই কোথায় আছে, তাহলে একটু নিশ্চিত হতে পারবো অন্তত।
আমি একটু আগেই তো মায়ের ঘর থেকে এলাম, তখন তো দেখলাম মায়ের ফোনটা বিছানাতেই রাখা। মা হয়তো আশেপাশেই কোথাও আছে, দূরে কোথাও গেলে তো ফোনটা নিয়ে যেত। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েক ঘন্টা কেটে যায়। রীতা দেবী তখনও ফিরে আসছে না দেখে রাজীব এবং অন্তরা দুজনেই ভয় পেয়ে যায়। তারা তাদের বাড়ির চারিদিকে আত্মীয় স্বজনদের বাড়িতে সব জায়গায় রীতা দেবীর খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও তার কোনো সন্ধান পায় না। তারা কি করবে বুঝে না পেয়ে দুজনেই রোহিণীর বাড়িতে গিয়ে তাকে সমস্ত কথা জানানোর সিদ্ধান্ত নেয়। তারা রোহিণীকে ফোনও করেছিল, কিন্তু কোনো কারণে সে ফোনটা তুলতে পারেনি। সৌভাগ্যবশত রীতা দেবী তার মেয়ের সঙ্গে ছিল। রীতা দেবী দেখে তার ছেলে এবং বৌমা দুজনেই রোহিণীদের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজা খুলছিস খোল, কিন্তু ওদের ভুলেও বলবি না যে আমি এখানেই আছি। আমি ওদের সঙ্গে ওই বাড়িতে যেতে চাই না। আমি তোর সাথে আমার ক্রিসমাসটা মানাতে চাই। সে তুমি আমার সাথে থাকো না, সেটা করতে তো কেউ তোমাকে বারণ করছে না, কিন্তু এভাবে দাদা বৌদিকে কষ্ট দিও না। আজকে যেমন তোমার ক্রিসমাস, তেমন তো ওদেরও ক্রিসমাস। কে কার ক্রিসমাস কিভাবে উদযাপন করছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তোর সঙ্গে ক্রিসমাস উদযাপন করতে পারলেই শান্তি, আর ওদের সাথে আমি ক্রিসমাস উদযাপন করতে চাইও না। ওই মেয়েটা আমার বাড়িতে আসার পর থেকে আমার ছেলেটা আমার থেকে কত দূরে চলে গেছে। এরকম কিছু নয়, তুমি ভুল ভাবছো। বৌদি তো খুব ভালো, তুমি অনেক ভাগ্য করে এরকম বৌমা পেয়েছো। আমি যাই, দরজাটা গিয়ে খুলি আর ওদেরকে বলি তুমি এখানেই আছো। ওরা যদি আজকে এখানে আসে আর আমি যদি তোর সঙ্গে আর ক্রিসমাস উদযাপন করতে না পারি, তাহলে আমি এমন জায়গায় চলে যাব তোরা কিন্তু আমাকে খুঁজেও পাবি না বলে দিলাম। এই কথা শুনে রোহিণী একেবারে চুপ করে যায়। সে দরজা খুলতে গেলে রীতা দেবীর সঙ্গে সঙ্গে ভেতরের একটি ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। রোহিণী তার দাদা বৌদিকে জানায় যে তাদের মা সেখানে নেই। এই কথা শুনে অন্তরা আর রাজীব দুজনেই ভয় পেয়ে যায়। তারা কিছু বুঝে উঠতে পারে না যে এখন তারা রীতা দেবীকে কোথায় কোথায় খুঁজবে। ক্রিসমাসের দিন চারিদিকে এত ভিড়, এত লোকের মাঝখানে কিভাবে তারা রীতা দেবীকে খুঁজে পাবে, এই চিন্তায় তাদের কপালে ভাঁজ পড়ে। অন্তরা এতদিন ধরে এত রকম ভাবে আজকের দিনটা মায়ের সাথে মানাবে বলে প্ল্যানিং করলো, আর মা আজকে এইভাবে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। তুই সত্যিই বলছিস তো মা তোর সাথে আসেনি? কি যাতা প্রশ্ন করছো রাজীব? ও যদি জানতো তাহলে কি আমাদেরকে মিথ্যা কথা বলতো? এভাবে কেউ নিজের বোনের সঙ্গে কথা বলে? তুমি এসব বাদ দাও, চলো আমরা আরেকটু ভালো করে মাকে খুঁজি, তা না হলে থানায় ডায়েরি করতে হবে তো। মা এই ক্রিসমাসের দিনে রোহিণীর সাথে সময় কাটাবে না বা ওর সাথে দেখা করবে না, এটা আমাকে উপরবেলা এসে বললেও আমি বিশ্বাস করবো না। সেই কারণে এইভাবে জিজ্ঞাসা করলাম। তুই তাহলে আমার সারা বাড়িটা খুঁজে দেখ, যদি মাকে খুঁজে পাস তাহলে নিয়ে যা। এভাবে আমাকে সন্দেহ করে তুই আমাকে ছোট করছিস। তোমরা এসব বাদ দাও না, তুমি চিন্তা করো না রোহিণী, আমরা ঠিক মাকে খুঁজে বের করব। তোমার বাড়িতে তো কেউ নেই, তুমি বাড়িতেই থাকো, আমরা চারিদিক খুঁজে দেখছি। সন্ধান পেলে তোমাকে ফোন করে জানিয়ে দেব, ঠিক আছে? এই বলে অন্তরা এবং রাজীব রোহিণীর বাড়ি থেকে চলে যায়। তারা সেখান থেকে বেরিয়ে গেলে রীতা দেবী আবার ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। অন্তরা শ্বশুর বাড়ির প্রথম ক্রিসমাসে ঘরে আলো না জ্বালিয়ে, এক টুকরো কেকও মুখে না দিয়ে সারা শহর জুড়ে হন্যে হন্যে শুধু বেরিয়ে বেরিয়েই কাটে। একদিকে রীতা দেবী তার মেয়ের সঙ্গে চুটিয়ে ক্রিসমাস উদযাপন করে, আর অন্যদিকে অন্তরা সারা দিন রাত না খেয়ে না ঘুমিয়ে শুধু এদিক ওদিক তাকে খুঁজতে থাকে, আর উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে যেন তার শাশুড়ি মা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। রীতা দেবীর বাড়ি থেকে উধাও হয়ে গিয়ে প্রায় 24 ঘন্টা হয়ে এলে অন্তরা আর রাজীব দুজনে পুলিশের কাছে যাবে বলে ঠিক করে। এমন সময় রীতা দেবী নিজেই বাড়িতে ফিরে আসে। কোথায় ছিলেন মা? আপনি জানেন আমরা আপনাকে কত খুঁজেছি। এই শহরের কোনো অলি গলি আমরা কিচ্ছু বাদ রাখিনি। যেখানে যেখানে আপনার যাওয়ার সম্ভাবনা ছিল আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু আপনাকে আমরা কোথাও পাইনি। অনেক লুকোচুরি হয়ে গেছে মা, এবার বলে দাও তুমি কোথায় ছিলে। বোনের বাড়ি ছিলে তাই তো? সব যখন বলবেই তখন কাল ফিরে আসুনি কেন সেটাও জানিও। হ্যাঁ, আমি রোহিণীর বাড়িতেই ছিলাম, আর আমি ওকে বারণ করেছিলাম তোদেরকে না বলতে। তোরা খুব চেয়েছিলিস না দুজনে মিলে একা একা ক্রিসমাস উদযাপন করবি, করেছিস তো? তুমি যে এত স্বার্থপর সেটা তো আমি জানতাম না। ছোট থেকে দেখে আসছি তুমি এই ক্রিসমাসের দিনটা সমস্ত রকম কাজকর্ম ফেলে শুধুমাত্র বোনের সাথেই কাটাও। আমি কখনো কিচ্ছু বলিনি, কিন্তু আজকাল যেভাবে তুমি আমাদের হেনস্থা করেছো তার জন্য আজ তোমায় জবাবদিহি করতেই হবে। কেন করলে তুমি এরকম? একটা বছর বোনের সাথে ক্রিসমাস উদযাপন না করে আমাদের সাথে থাকলে কি এমন ক্ষতি হতো তোমার? ক্ষতি হতে পারতো বলেই তো আমি কাল রোহিণীদের বাড়িতে চলে গিয়েছিলাম। আমি যদি এই একটা দিন আমার মেয়ের সাথে উদযাপন করতে চাই, সেটা কি খুব দোষের? এমন কি ক্ষতি হতে পারতো যেটাতে আমরা আপনাকে সাহায্য করতে পারতাম না?
আর আপনি যখন আপনার মেয়ের সঙ্গে এই দিনটা উদযাপন করতেই চাইছিলেন, তাহলে আগে যাওয়ার সময় আমাদেরকে বলে যেতে পারতেন। বলে গেলে তোমরা ঠিক বাহানা করে রোহিণীর বাড়িতে চলে যেতে, বা হয়তো আমাকে এখানে আটকে দিতে। তোমরা সবাই থাকলে আমি কালকের দিনটা আমার মেয়ের সাথে যতটা মজা করে কাটিয়েছি ততটা করতে পারতাম না। তুমি এরকম করো না মা, আমি কি তোমার নিজের সন্তান নয়? আমাকে নিয়ে তুমি তো কখনো এরকম পাগলামি করোনি। রোহিণী কি এমন করতে পারে যেটা আমি পারবো না? বলো, চুপ করে থেকো না। কেন তুমি এই দিনটা শুধুমাত্র রোহিণীর সাথে কাটাতে চাও, সেটা আজ তোমায় বলতেই হবে। একের পর এক তার ছেলে বৌমার প্রশ্নে জর্জরিত হয়ে রীতা দেবী 20 বছর আগের একটি ঘটনা তার ছেলে বৌমার কাছে বলতে থাকে। তার স্বপ্ন এবং ভয়ের কথা শুনে রাজীব আর অন্তরা বুঝতে পারে কেন রীতা দেবী ক্রিসমাসটা শুধু তার মেয়ের সঙ্গেই কাটাতে চায়। সব ঘটনা শুনে তারা রীতা দেবীর মনের অবস্থা বুঝে তাকে শান্ত করার চেষ্টা করে। এখনো নিউ ইয়ার পর্যন্ত ক্রিসমাসের রেস চলবে। এবার কি আমরা তিনজনে একটা ছোট্ট মতো ক্রিসমাস সেলিব্রেশন করতে পারি? অন্তরার এই কথা শুনে তাদের মুখে হাসি ফোটে। তারা সবাই মিলে ক্রিসমাস উদযাপন করে। তারপর থেকে তারা সবাই মিলে সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে থাকে।